এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিস সেট, তো এটা সেট নাম্বার 9। যারা আগের ক্লাসগুলো দেখোনি, যদি দেখতে চাও আমি বলবো প্লেলিস্টে গিয়ে পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখানে কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাবে এবং ওখানে অন্যান্য টপিকের ওপরেও বিভিন্ন আলাদা আলাদা টপিকের ওপরেও তোমরা প্লেলিস্ট পাবে। ইরর, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, তো সমস্ত বেসিক যে 10 সমস্ত টপিকের ওপরে কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে ওখান থেকে দেখতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হ্যাঁ ফার্স্ট এক দাগ কি বলছে দেখো, আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা শুরু করব। তো ফার্স্ট বলছে এ পার্সন, একজন ব্যক্তি হু লিসেন্স যে কিনা শোনে, টু সামওয়ানস প্রাইভেট কনভারসেশন, একজন ব্যক্তির যে ব্যক্তিগত আলোচনা থাকে সেই আলোচনাগুলো শোনে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আমরা কি বলবো, উইদাউট দেম নোয়িং, মানে কেউ বা কোনো একজন ব্যক্তি আর একজনের সঙ্গে তাদের ব্যক্তিগত আলোচনা করছে, কিন্তু মাঝ পথে অন্য দিক থেকে একজন ব্যক্তি কী করছে, এই যে প্রাইভেট ব্যক্তিগত আলোচনা এটা শুনছে। যে শোনে আড়ি পেতে তাকে আমরা কি বলি, তাকে আমরা ইংলিশে বলবো এ ইজ দ্য কারেক্ট আনসার, ইভ্যাসড্রপার। মানে কি, ইভ্যাসড্রপার মানে হচ্ছে আড়ি পেতে শোনা। ইভ্যাসড্রপ মানে আড়ি পেতে শোনা, আর যে শোনে তাকে বলবো আমরা ইভ্যাসড্রপার। তাহলে আমরা এখানে ইংলিশে লিখতে পারি যে আড়ি পেতে শোনে, যে কিনা আড়ি পেতে শোনে, আড়ি পেতে শোনে। ক্লিয়ার? বাদ বাকি আমরা চলে যাব ইনফিল্ট্রেটার কাকে বলে দেখো। ইনফিল্ট্রেটার মানে হচ্ছে অনুপ্রবেশকারী, অ্যান ইন্ট্রুডার বলতে পারি। ইনফিল্ট্রেটার মানে হচ্ছে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী, যে কিনা অনুপ্রবেশ করে এক জায়গায়। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারবো, অ্যান ইন্ট্রুডার। ইন্ট্রুড মানে কি, বিনা অনুমতিতে প্রবেশ করা। তাহলে অ্যান ইন্ট্রুডার উইথ হস্টাইল ইন্টেন্ট, মানে কি, ইন্টেন্ট মানে মতলব, যদি কোনো হিংস্র বাজে মতলব নিয়ে কোনো জায়গায় আমরা প্রবেশ করি আমাদেরকে বলবে ইনফিল্ট্রেটার, মানে অনুপ্রবেশকারী। সিক্রেট এজেন্ট কাদেরকে বলবে দেখো, সিক্রেট এজেন্ট মানে কি, গুপ্তচর কিন্তু আমরা বলবো সিক্রেট এজেন্টকে গুপ্তচর, মানে আমরা বলতে পারি আ স্পাই। সিক্রেট এজেন্টকে আমরা বলবো এ স্পাই, SPY। দেখো পরের অপশনটা কিন্তু স্পাই রয়েছে। এ স্পাই ফর আ কান্ট্রি, একটা দেশের যে গুপ্তচর সে কি করে, কালেক্টস সিক্রেট ইনফরমেশন অব অ্যানাদার কান্ট্রি, অন্য কান্ট্রির যে সিক্রেট ইনফরমেশন সে কিন্তু নিজের কান্ট্রির হয়ে সংগ্রহ করে, তাদেরকে আমরা বলবো সিক্রেট এজেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, এবার স্পাই কাদেরকে বলবো, স্পাই মানেও হচ্ছে কি, স্পাই মানেও কিন্তু গুপ্তচর, স্পাই মানেও সেম একই, গুপ্তচর। সামওয়ান হু কালেক্টস ইনফরমেশন, একজন ব্যক্তি যে তথ্য সংগ্রহ করে অন দ্য অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্রিয়াকলাপের ওপরে, অ্যান্ড দ্য মুভমেন্টের ওপরে অফ দ্য এনিমি, শত্রুর বা তার কম্পিটিটর যে প্রতিযোগী, তার বিভিন্ন মুভমেন্ট, তার বিভিন্ন কার্যকলাপ, তার যে ইনফরমেশন কালেক্ট করে তাদেরকে আমরা বলবো গুপ্তচর। ক্লিয়ার? তো স্পাই, সিক্রেট এজেন্ট একই রকমের। তো এখান থেকে সঠিক উত্তর আমাদের কোনটা হলো, ইভ্যাসড্রপার, যে কিনা অন্যের কথা আড়ি পেতে শোনে। ক্লিয়ার হয়ে গেল? এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দুদাগ। হ্যাঁ, দুদাগ কি বলছে দেখো, বলছে সামওয়ান, একজন ব্যক্তি। কোয়েশ্চেন নাম্বার 2, সামওয়ান টেকেন আ প্রিজনার, একজনকে বন্দী হিসাবে রাখা হয়, টু ফুলফিল ডিম্যান্ডস। ডিম্যান্ড মানে মানুষের যে দাবিগুলো, সেই দাবিগুলোকে পূরণ করার জন্যে যে মানুষটাকে আমরা কিন্তু আটক করে রাখি তাকে আমরা কি বলবো। ক্লিয়ার? তাকে একটু আমরা বড় করে দেবো। বলছে কি হোস্টেজ, হোস্ট। আচ্ছা, হোস্ট মানে কি, আচ্ছা সঠিক উত্তরটা আপনাকে দেখে নেবে, হোস্টেজ। সামওয়ান টেকেন আ প্রিজনার টু ফুলফিল ডিম্যান্ডস, মানুষের বিভিন্ন, ধরো কাউকে আমরা অপহরণ করি না, আমরা বলতে কি যারা আর কি অপহরণ করে। ক্লিয়ার? তো সেই অপহরণকারীরা যারা অ্যাবডাক্টর, ক্লিয়ার, অপহরণকারী, তো সেই সমস্ত মানুষরা কাউকে যখন অপহরণ করে নিজেদের চাহিদা, যে র্যানসাম বলি না, র্যানসাম নেয়। কাউকে অপহরণ করার পরে যে টাকাটা আমরা চাই সেটাকে আমরা কি বলি, র্যানসাম বলি, এত টাকা দিলে আমরা ছেড়ে দেবো। তো যে ব্যক্তিটাকে অপহরণ করে রাখি আমরা জরিমানা হিসাবে, তাকে আমরা কি বলবো, হোস্টেজ। এর বাংলা কি, বাংলা আমরা বলতে পারি যে জরিমানা স্বরূপ। আচ্ছা হ্যাঁ, হোস্টেজের বাংলা আমরা বলতে পারি যে জরিমানা স্বরূপ, জরিমানা স্বরূপ বা জরিমানা রূপে আমরা বলতে পারি, জরিমানা রূপে রাখা ব্যক্তি, জরিমানা রূপে রাখা ব্যক্তি। ক্লিয়ার? জরিমানা রূপে রাখা ব্যক্তি। তাহলে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন 2 কিন্তু বি হয়ে গেল। হোস্ট মানে কি, হোস্ট মানে আমরা বলতে পারি অতিথি সেবক,
অতিথি সেবক, মানে আমরা বলতে পারি সামওয়ান হু রিসিভস, সামওয়ান একজন ব্যক্তি হু রিসিভস যে গ্রহণ করে, অ্যান্ড এন্টারটেইনস দ্য গেস্ট যে অতিথি বাড়িতে এসছে এবং সেই বাড়ির যে লোক যে নিমন্ত্রণ করেছিল সে রিসিভ করে গেস্টদেরকে এবং এন্টারটেইনস করে, আনন্দ দেয়, তাকে আমরা বলবো হোস্ট। তাহলে সামওয়ান হু রিসিভস অ্যান্ড এন্টারটেইনস গেস্ট তাদেরকে বলবো হোস্ট বলবো। আর গেস্ট মানে কি? গেস্ট মানে হচ্ছে অতিথি। গেস্ট মানে কি? গেস্ট মানে অতিথি যে বাড়িতে আসলো। সামওয়ান হু ইজ ইনভাইটেড টু সামওয়ানস হোম, সামওয়ান হু ইজ ইনভাইটেড টু a man's home, someone who is invited to someone's home, মানে একজন ব্যক্তি যে অন্য আর একজন ব্যক্তির বাড়িতে যাকে নিমন্ত্রণ করা হয়, যে আসে তাকে বলবো আমরা অতিথি। ক্লিয়ার? গেস্ট। ডিলার কাকে বলবো? আমরা ডিলার বলতে পারি সামওয়ান একজন ব্যক্তি যে কিনা, বা একজন বিজনেসম্যান, আমরা বলতে পারি একজন ব্যক্তি বা একজন ব্যবসায়ী যে কিনা বিক্রি করে বা কেনে বিভিন্ন মাল, আমরা ডিলারকে আমরা বলতে পারি ব্যাপারী। ব্যাপারী, someone who buys and sells goods, someone বা a person বা a businessman who buys যে কেনে and sells goods, বিভিন্ন জিনিসপত্র কেনে এবং বেচা কিনা করে, তাকে আমরা কি বলি? ডিলার বলি। তাহলে দুয়ের কিন্তু সঠিক উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, 3 নাম্বার কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব, একদম দেখে নেব কি বলছে, দেখে নাও। হ্যাঁ, বলছে আ প্লেস একটা জায়গা ওয়্যার বুদ্ধিস্ট মংস লিভ, মানে কি বুদ্ধিস্ট যে মঙ্ক আছে, সন্ন্যাসী আছে, সেই সন্ন্যাসীরা কিন্তু যেখানে বাস করে সেই জায়গাকে আমরা কি বলবো? আমরা বলবো কি? আমরা বলবো মোনাস্টারি। মোনাস্টারি মানে কি? আশ্রম। সন্ন্যাসীরা যেখানে থাকে সেই জায়গাকে আমরা কি বলবো? আশ্রম। ক্লিয়ার? এবার আমরা চলে যাব হচ্ছে পরের অপশানে। তাহলে কিন্তু সঠিক উত্তর আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। আ প্লেস একটা জায়গা যেখানে বুদ্ধিস্ট মঙ্করা থাকে, সন্ন্যাসীরা থাকে, তাদেরকে বলবো মোনাস্ট্রি মানে আশ্রম। পাগোডা কাকে বলবো? পাগোডা আমরা বলতে পারি যে বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির। ক্লিয়ার? পাগোডা মানে হচ্ছে বৌদ্ধ মন্দির। ইংলিশে আমরা কি বলতে পারি? আ বুদ্ধিস্ট টেম্পল। আ বুদ্ধিস্ট টেম্পল, তাকে আমরা বলবো পাগোডা। স্তূপা, স্তূপ আমরা কাকে বলি? স্তূপা। স্তূপা বলতে পারি যে হচ্ছে এটাকে বৌদ্ধ স্তূপ বলতে পারি আমরা, বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ স্তূপ, স্তূপ, বৌদ্ধ স্তূপ বলতে পারি। এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি? ইংলিশে আমরা বলতে পারি আ ডেম শো, আ ডোম, ডোম, আ ডোম, আ ডোম শেপড স্ট্রাকচার। একটা ডোম মানে গোলাক আর কি, ওপরটা হচ্ছে ডিম্বাকৃতির, ঠিক আছে? তো ডোমের মতো গম্বুজ আকৃতির, তো সেরকম গম্বুজ আকৃতির একটা স্ট্রাকচার যেটাকে ইরেক্ট করা হয়, দাঁড় করা হয় অ্যাজ বুদ্ধিস্ট শ্রাইন, মানে একটা বুদ্ধির মানে বুদ্ধ ভগবান বুদ্ধের থাকার জায়গা হিসেবে, যে জায়গাটাকে আমরা মনে করি তাকে, সেটাকে বলবো স্তূপা। তার মানে কি? আ ডোম শেপড স্ট্রাকচার, একটা ডোম শেপের একটা গম্বুজ আকৃতির একটা স্ট্রাকচার, একটা গঠন, একটা জায়গা, যে জায়গাটাকে ইরেক্ট করা হয়, তোলা হয় বা গঠন করা হয় কি হিসাবে? বুদ্ধিস্ট শ্রাইন হিসাবে, বুদ্ধের থাকার জায়গা হিসাবে। ক্লিয়ার? যেটাকে আমরা স্তূপা বলবো। ঠিক আছে? দেখো এই প্যাগোডা আর স্তূপের ডিজাইনটা কি দেখো, স্তূপ কিন্তু এইরকম টাইপের হবে, একদম গম্বুজ আকৃতির এইরকম টাইপের হবে। ক্লিয়ার? এইরকম টাইপের হবে। ঠিক আছে? আর যে প্যাগোডা কি হবে? প্যাগোডা হবে কিন্তু এইরকম অবশ্যই গম্বুজ আকৃতির হবে, কিন্তু এখানে একটা টাওয়ার মতো থাকবে উপরের দিকে। ক্লিয়ার? এটা হচ্ছে পাগোডা বা প্যাগোডা, আর স্তূপা হচ্ছে এইটা। ক্লিয়ার? এই ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এটা হচ্ছে প্যাগোডা, আচ্ছা প্যাগোডা। তাহলে এইটা, এই যে মাথায় টাওয়ার মতো, এটা পাগোডা, আর এটার গম্বুজ আকৃতি, এটা স্তূপা। টেম্পল মানে কি? টেম্পল মানে হচ্ছে একটা মন্দির। টেম্পল মানে হচ্ছে একটা মন্দির। আ প্লেস ফর ওয়ার্শিপ ফর দ্য হিন্দুস। ক্লিয়ার? আ প্লেস ফর ওয়ার্শিপ ফর দ্য হিন্দুস, তাদেরকে আমরা কিন্তু বলবো টেম্পল। ঠিক আছে? যারা মনে করে কিনা টেম্পলে দ্য অ্যাবোড অফ গডসও বলতে পারি, মানে ভগবানের থাকার জায়গা, সেটাকেও কিন্তু আমরা টেম্পল বলতে পারি, মন্দির। বা কি বললাম? আ প্লেস ফর দ্য ওয়ার্শিপ, মানে কি পূজা অর্চনা করার জায়গাকে আমরা কিন্তু টেম্পল বলবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা হলো? 3 দাগের আ প্লেস ওয়্যার বুদ্ধিস্ট মংস লিভ, যেখানে সন্ন্যাসীরা থাকে, মোনাস্টারি ইজ দ্য কারেক্ট আনসার। 3 দাগ আমাদের কিন্তু 1 ওয়ার্ড হয়ে গেল। এবার যাবো আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক কি বলছে দেখো, 4 দাগ। নেক্সট টপিক হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট। আমরা কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো, বলছে শি ইজ নট ইউজড। সে দেখো বলেছিলাম কি, এই যে ইউজ টু, এই ইউজ টুর আগে যদি তোমার কি বলেছিলাম, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, আমরা বলেছিলাম যে অ্যাম ইজ আর
আর কি হচ্ছে ওয়াজ ওয়্যার মানে হচ্ছে কি বি ভার্ব। এই বি ভার্বের পরে যদি আমাদের ইউএসইডি ইউজ টু থাকে তাহলে এর পরে যে ভার্ব হবে তার আইএনজি হবে। যেমন কি আই অ্যাম ইউজ টু ড্রাইভিং, আই অ্যাম ইউজড ইউএসইডি, আই অ্যাম ইউজড টু ড্রাইভিং DRIVING, আই এম ইউজ টু ড্রাইভিং কার মানে কি এই ইউজ টুর মানে হচ্ছে অভ্যস্ত, এই ইউজ টুর মানে হচ্ছে অভ্যস্ত, আমি গাড়ি চালাতে অভ্যস্ত। তাহলে ইউজ টুর আগে যখন অ্যাম ইজ আর থাকবে, অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যারের পরে ইউজ টু থাকলে কিন্তু তারপরে ভার্বের আইএনজি হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাই ফিরে। শি ইজ নট ইউজ টু স্লিপ আছে, তাহলে স্লিপটা কি হবে? স্লিপিং হবে। তাহলে টু স্লিপিং, সি ইজ দ্য কারেক্ট আনসার, সি। ক্লিয়ার? শি ইজ নট ইউজ টু স্লিপিং ফর সো লং, সে অনেক সময় ধরে ঘুমাতে অভ্যস্ত নয়, অভ্যস্ত নয়। তাহলে স্লিপটা কি হবে? স্লিপিং হয়ে যাবে। চারের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 5 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 5 দাগ কি বলছে আমরা দেখবো। 5 দাগ বলছে যে হোয়াই শুড উই বদার্ড, দেখো বদার্ড ইডি আছে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম বলতে পারি। বদার্ড ইডি এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস ভার্বের থার্ড ফর্ম সেম। বদার মানে কি? বদার হচ্ছে ফার্স্ট ফর্ম BOTHER। বদার মানে কি? বদার মানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম মানে বিরক্ত করা, বিরক্ত হওয়া। ক্লিয়ার? বিরক্ত করা বা হওয়া, বিরক্ত করা বা হওয়া, বিরক্ত করা বা বিরক্ত হওয়া। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? হোয়াই কেন, শুড উচিত, উই আমরা বদার মানে আমরা কেন বিরক্ত হব, ঠিক আছে, আমরা কেন ব্যতিব্যস্ত হব, আমরা কেন চিন্তা করব। ক্লিয়ার? তাহলে দেখো শুড মোডাল ভার্ব, শুড হচ্ছে কি? শুড হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম মোডাল, MODAL মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম হবে? মোডাল ভার্বের পরে মেন যে ভার্ব থাকবে তার ফার্স্ট ফর্ম হবে, V1 ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে শুড মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে বদার হবে, বদার BOTHER। ক্লিয়ার? তাহলে কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াই শুড উই বদার, আমরা কেন কিন্তু বদার করব, বিরক্ত হব, এত চিন্তা করব। ক্লিয়ার? তাহলে 5-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম আর হচ্ছে কি ডু ডাস ডিড, এদের পরেও কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম। আর কোন ক্ষেত্রে? ডু বলতে পারি, ডাস বলতে পারি, ডিড বলতে পারি। ডু ডাস ডিডের পরেও কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম। 5 দাগ হয়ে গেল, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো 6 দাগ। হ্যাঁ, 6 দাগের কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো। 6 দাগের কোয়েশ্চেন বলছে 6, কোয়েশ্চেন নাম্বার 6, হি প্রপোজড সে প্রস্তাব দিয়েছিল, মিটস হি প্রস্তাব দিয়েছিল, মিট সাক্ষাৎ করবে বলে আমার সাথে অ্যাট দ্য টেম্পল মন্দিরে। তাহলে প্রপোজডের পরে কিন্তু টু বসবে, সে প্রস্তাব দিয়েছিল দেখা করতে, তাহলে দেখা করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল। তাহলে প্রপোজডের পরে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্রপোজড, PROPOSED। প্রপোজডের পরে কি হবে? টু প্লাস V1 মানে হচ্ছে কি ইনফিনিটিভ, ঠিক আছে। হি প্রপোজ টু গো দেয়ার, হি প্রপোজ টু মিট মি, হি প্রপোজ টু সলভ দ্য মিস্ট্রি। তাহলে প্রপোজডের পরে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ক্লিয়ার? ইনফিনিটিভ হবে। তাহলে কি বলছে দেখো, কোয়েশ্চেনে চলে যাবো। হি প্রপোজ টু মিট মি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, হি প্রপোজড টু মিট মি, শুধু প্রপোজডের পরে হুট করে মিট, সেটা কিন্তু শুনতেও কেমন লাগছে। হি প্রপোজড সে প্রস্তাব দিয়েছিল, টু মিট মি আমার সঙ্গে দেখা করবে বলে, অ্যাট দ্য টেম্পল মন্দিরে। ক্লিয়ার হয়ে গেল। 6-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 7 দাগ চলো, তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবার যাবো কিন্তু আমরা ইডিয়ামে। ইডিয়াম কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ক্লিয়ার? বলছে কি রেইজ দ্য বার, রেইজ দ্য বার। রেইজ মানে কি? রেইজ মানে তোলা বা উন্নতি করা বলতে পারি। রেইজ মানে কিন্তু তোলা বা উন্নতি করা আমি ধরছি, রেইজ মানে। ক্লিয়ার? তাহলে মনে করো বার মানে কি? যেখানে আমরা মদ পাওয়া যায়, মদ, যেখানে কিন্তু আমরা মদ পাই। তো যে জায়গায় মদ বিক্রি হয় সেই জায়গাটাকে আমরা বার বলবো। তাহলে কেউ একজন মানুষ, মনে করো কোনো একজন মানুষ তার একটা বার আছে এবং সেই বারটাকে সে আরো বেশি উন্নত করতে চাইছে, রেইজ করতে চাইছে। তাহলে এই যে চিন্তা ভাবনাটা, তার বারটাকে ভালোভাবে গোছানোর, আরো বড় করার, তাহলে এটা কি? তার কিন্তু একটা যে গোল, হাই গোল, উচ্চ গোল, মানে বার আছে, বারটাকে ভালো করবে, তার মানে একটা হায়ার গোল, একটা উচ্চ লক্ষ্য সেট করছে সে। ক্লিয়ার? তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু সেট নির্ধারণ করা, হায়ার গোল উচ্চ লক্ষ্য নির্ধারণ করা। তাই বলছে রেইজ বার, বারকে উন্নত করা, তার মানে একটা উচ্চ লক্ষ্য নির্ধারণ করা, সাথে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 8 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 8 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 8 দাগ বলছে টু ফ্লগ
এ ডেড হর্স, ফ্লগ মানে কি, ফ্লগ মানে হচ্ছে মারা, ফ্লগ মানে হচ্ছে মারা। এ ডেড হর্স মানে একটা মৃত ঘোড়াকে মারছে, ঠিক আছে। তো একজন ব্যক্তি, তার একটা ঘোড়া ছিল এবং ঘোড়াটা মারা গেছে কাজ করতে করতে, ঠিক আছে। কাজ করতে করতে একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার পথে ঘোড়াটা মারা গেছে। সে কি করছে, হাতে একটা লাঠি নিয়ে ঘোড়াকে মারছে, ঘোড়াকে কাজ করাবে বলে। তাহলে এই যে মৃত ঘোড়াকে আমরা মারছি লাঠি দিয়ে, তাহলে এর ফল কি আমরা কিছু পাবো না, আমাদের সময় এবং আমাদের প্রচেষ্টা দুটোই নষ্ট হবে। তাই বলছে টু ফ্লগ এ ডেড হর্স, একটা মৃত ঘোড়াকে মারা, তার মানে কি এ ইজ দ্য কারেক্ট আনসার। টু ওয়েস্ট দ্য এফোর্টস, টু ওয়েস্ট নষ্ট করা, এফোর্টস প্রচেষ্টাকে নষ্ট করা। ক্লিয়ার? তাহলে 8-এর এ ইজ দ্য কারেক্ট আনসার আমাদের। এবার চলো নেক্সট 9 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 9 দাগ বলছে টু থ্রো এ ফিট, টু থ্রো মানে ছুড়ে মারা, এ ফিট, এই ফিটটাকে আমরা দু রকম ভাবে এক্সপ্লেন করব, মাথায় রাখবে গল্পটা, দুটো গল্প দু রকম ভাবে। এই ফিট মানে হচ্ছে কি একটা সাডেন আউটব্রেক অফ ইমোশন, সাডেন SUDDEN, সাডেন আউটব্রেক, সাডেন আউটব্রেক OUT, আউটব্রেক আমি বুঝিয়ে দিচ্ছি BREAK, সাডেন আউটব্রেক অব ইমোশন, ইমোশন TION। মনে করো একজন ব্যক্তি, তাকে অনেক দিন ধরে অত্যাচারিত হতে হচ্ছে কোনো একটা অফিসে, ক্লিয়ার, কোনো একটা অফিস, সেই অফিসে কিন্তু OFFICE, একজন ব্যক্তি, তাকে কিন্তু অফিসে অনেক দিন ধরে অপমান করছে, অত্যাচারিত হচ্ছে, এবং শেষমেশ একদিন যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, সে আর চুপ করে থাকতে পারলো না। যারা তাকে অত্যাচার করে সেই সমস্ত মানুষদের প্রতি সে কিন্তু রেগে গিয়ে, একদম বিশাল রেগে গিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করলো। তাহলে যে সাডেন, হঠাৎ আউটব্রেক, একটা নির্গমন, ইমোশনের একটা বহিঃপ্রকাশ, তাকেই বলি ফিট। ক্লিয়ার? তার মানে কি, এই যে একটা মানুষ, তাকে অনেক দিন ধরে অত্যাচার করা হচ্ছিল, হঠাৎ করে সে কি করলো, তাদেরকে একটা অ্যাটাক করলো, কথার মধ্যে দিয়ে নিজের যে ইমোশন, রাগ ছিল, রাগটাকে কিন্তু এক্সপ্রেস করে দিল। তাহলে তুই ছুঁড়ে মারলো একটা ইমোশন, একটা রাগকে ছুঁড়ে মারলো, তার মানে কি এক্সপ্রেস অ্যাঙ্গার। তাহলে দেখো এক্সট্রিম অ্যাঙ্গার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এক্সপ্রেস ব্যক্ত করা, বের করা, এক্সট্রিম চরম, অ্যাঙ্গার মানে রাগ। ক্লিয়ার? তাহলে হয়ে গেল, বুঝতে পারলে টু থ্রো এ ফিট তার মানে কিন্তু টু এক্সপ্রেস এক্সট্রিম অ্যাঙ্গার, চরম রাগ কিন্তু প্রকাশ করা। এইবার এই ফিটটাকে যদি এই আউটব্রেক অফ ইমোশন মনে না থাকে, আমি বললাম শর্টকাট প্রসেসে তুমি মনে রাখবে, এই ফিটটা মনে করো কোনো একটা অস্ত্র, মনে করো কোনো একটা অস্ত্র যদি তোমরা মনে করো। এবার মনে করো একজন মানুষ কোনো একটা যন্ত্র বা অস্ত্র নিয়ে কাজ করছে, কারোর ওপরে রাগ হয়েছে, হঠাৎ করে সেই যন্ত্র বা সেই অস্ত্রটা ছুঁড়ে মেরেছে। তার মানে কি, ছুঁড়ে মারলো কারোর দিকে কোনো যন্ত্র বা অস্ত্র, তার মানে সে কিন্তু রাগ প্রকাশ করলো। তাহলে টু এক্সপ্রেস এক্সট্রিম অ্যাঙ্গার, এই দুরকমভাবে মনে রাখবে। কিন্তু অ্যাকচুয়াল মিনিং কিন্তু এই ফিটের সাডেন আউটব্রেক অফ ইমোশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে রাগ প্রকাশ করা, 9-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 10, তাহলে আমাদের ইডিয়াম হয়ে গেল কিন্তু। এবার যাবো হচ্ছে আমরা ইরর কি বলছে আমরা দেখে নেবো, একদম দেখবো ইরর কি বলছে। দেখো, হ্যাঁ, ইরর কি বলছে দেখো, 10 দাগের ইরর আমাদেরকে বলছে। হ্যাঁ, আমরা একটু দেখে নেবো ইরর কি বলছে। হ্যাঁ, ইরর কি বলছে দেখো, ইরর বলছে ইট ইজ নট সাচ এ প্রিটি প্লেস, বলছে এটা সেরকম একটা সুন্দর জায়গা নয়, দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম। ভালো করে বোঝো, ইজ হচ্ছে কি, ইজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স ইট। ক্লিয়ার? এবার এখানে হ্যাড আমরা চলে আসলাম, হ্যাড এক্সপেক্টেড মানে কি, হ্যাড এক্সপেক্টেড মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু হ্যাড এক্সপেক্টেড মানে কি, হ্যাড এক্সপেক্টেড এটা কিন্তু আমাদের কি হচ্ছে, পাস্ট পারফেক্ট হচ্ছে, পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্টের সঙ্গে, সিম্পল প্রেজেন্টের সঙ্গে আমরা পাস্ট পারফেক্টের কম্বিনেশন কেন করব? এখানের পাস্ট পারফেক্ট আমরা কোথায় বসাই? যখন একটা কাজ আগে পরে বলবে তখন আমরা বসাই, তাই তো? ডাক্তার আসার আগে রুগী মারা গেছিল, সে আসার আগে আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম, এরকম আগে পরে বললে। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, এইরকম আগে পরে বললে যে কাজটা আগে হয়, অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সিম্পল পাস্ট। আর সিম্পল প্রেজেন্টের সঙ্গে আমরা সিম্পল পাস্টের কম্বিনেশন করতে পারি রেয়ার কেসে, যেখানে আমাদের মিনিংটা পাস্টের আসবে। ক্লিয়ার? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে।
বোঝা গেল? তাহলে পাস্ট পারফেক্ট কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে ইউজ করব না। পাস্ট পারফেক্ট আমরা সিম্পল পাস্ট কিন্তু সিম্পল প্রেজেন্টের সঙ্গে ইউজ করতে পারি মিনিং অনুযায়ী, যদি আমাদের অতীতকালের সেন্স আসে। আমরা বলি না যে এটাই হলো বইটা, যে বইটা আমি কিনেছিলাম, ইট ইজ দ্য বুক দ্যাট আই বট, এটাই হলো জামাটা যেটা আমি কিনেছিলাম, দিস ইজ দ্য শার্ট দ্যাট হি গেভ মি, দিস ইজ দ্য শার্ট, এই হলো সেই জামাটা যেটা সে আমাকে দিয়েছিল। ক্লিয়ার? তাহলে দেখো ইজ এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা সিম্পল পাস্ট ইউজ করব। ইট ইজ নট সাচ এ প্রিটি প্লেস, এটা সেরকম সুন্দর জায়গা নয়, দ্যাট যেটা আমি আশা করেছিলাম, হ্যাডটা কেটে দেবো, শুধু এক্সপেক্টেড রাখবো, দ্যাট আই এক্সপেক্টেড, যেটা আমি আশা করেছিলাম। এই কারণেই আমি বলি কি মিনিং বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিনিং, MEANING, মিনিং। তাহলে বললাম কি সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল পাস্ট আমরা কম্বিনেশন রাখবো যদি আমাদের অর্থ আসে। ক্লিয়ার? মিনিং সেরকম আসে বাক্যের, তাহলে এটা সেরকম সুন্দর জায়গা না যেটা আমি আশা করেছিলাম, এক্সপেক্টেড সিম্পল পাস্ট। 10-এর তাহলে ভুল কোথায়? 3 নাম্বার পার্টে কিন্তু ভুল। 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ কি বলছে আমরা দেখে নেবো। 11 দাগ একদম দেখে নেবো। 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে আমাদের যে, হ্যাঁ 11 দাগ কি বলছে দেখো, বলছে যে 11 দাগ বলছে দ্য ম্যানেজমেন্ট কমিটি, যে ম্যানেজমেন্ট কমিটি ছিল সেই কমিটি কি করেছিল, ওয়াজ ডিভাইডেড, বিভক্ত হয়ে গেছিল। ম্যানেজমেন্ট কমিটি বিভক্ত হয়ে গেছিল ইন দেয়ার ওপিনিয়ন, তাদের মতামত। এবার ভালো করে বোঝো, এই যে ম্যানেজমেন্ট কমিটি, অনেকজন সদস্য নিয়ে মেম্বার নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে, তাহলে কমিটি কিন্তু যে নাউন, এটা একটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কমিটি কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে ভার্বটাও দেখো, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার, SINGULAR, ভার্বটাও সিঙ্গুলার। তাহলে এবার আমাকে বোঝো, কমিটি যদি সিঙ্গুলার হয়, কমিটি ছেলে মেয়ে হয় না, তাহলে কমিটি ছেলে মেয়ে না হলে কমিটির প্রোনাউন কি হবে? কমিটির প্রোনাউন হবে কি COMMITTEE। তাহলে কমিটির প্রোনাউন কি করবো আমরা? ইট। কমিটির প্রোনাউন বলতে গেলে প্রোনাউন, NOUN। যার ছেলে মেয়ে হয় না তার প্রোনাউন কি বলবো? ইট। তাহলে দ্য ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ, ঠিক আছে, সিঙ্গুলার, ডিভাইডেড, বিভক্ত হয়েছিল, ইন দেয়ার ওপিনিয়ন, তাহলে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে ইটস হবে, ইটস প্রোনাউন ইট, তাহলে এটার বললে ইটস হবে, তাহলে এই দেয়ারটা উঠে গিয়ে আমাদের কি হবে? দেয়ারটা হবে ইটস, ইন ইটস ওপিনিয়ন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেয়ার হবে না, যেহেতু সিঙ্গুলার, তাহলে কিন্তু আমাদের এই ইটস হবে। দ্য ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, তার মতামতে কিন্তু বিভক্ত হয়েছিল। 11-র 3 নাম্বার পার্টে ভুল। এবার যাবো 12 কি বলেছে দেখো, 12 বলছে যে, হ্যাঁ 12 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 12 বলছে, 12 দাগ বলছে স্পিচ ওয়াজ গিভেন, বক্তব্য দেওয়া হয়েছিল। দেখো অ্যামিজারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ, ঠিক আছে। স্পিচ মানে মানুষের যে কথা বলার ক্ষমতা, সেই কথা বলাটা, মানুষের কথাটা দেওয়া হয়েছিল টু ম্যান, মানুষকে, টু কনসিল হিজ থটস, তার যে মাথায় চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনাটাকে লুকিয়ে রাখার জন্য। মানুষ যে কি ভাবছে, কি চিন্তা করছে, আমরা অনেকে আছি না, আমরা অনেকেই তো এরকম হই যে আমরা ভাবি এক, বলি আর এক। তার মানে কি, আমার চিন্তাভাবনাটাকে লুকিয়ে রাখার জন্য আমরা কিন্তু কথা দিয়ে প্রকাশ করি যে আমি কিন্তু এটা চাইছি, কিন্তু মনে মনে অন্য একটা জিনিস চাইছি। ক্লিয়ার? তাই বলছে স্পিচ ওয়াজ গিভেন টু ম্যান, মানুষকে কথাটা দেওয়া হয়েছিল, মানুষের কথা বলার ক্ষমতাটা দেওয়া হয়েছিল, টু কনসিল হবে। লোকানো ইংলিশ কি? লোকানো ইংলিশ হচ্ছে কনসিল, CONCEAL, কনসিল। কনসিল মানে হচ্ছে লুকানো, কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা, লুকানো। ক্লিয়ার? তাহলে টু কনসিল হিজ থট, এটা একটা ভার্ব রিলেটেড ভুল। তাহলে এই কনসিলটা কি হবে? কনসিল, এসটা শুধু সি হবে, টু কনসিল হিজ থটস। বোঝা গেল? শুধু এটা ভার্ব, এটা ওয়ার্ড রিলেটেড এরর। 12 ইজ দ্য আমাদের কমপ্লিট হয়ে গেল। 3 নাম্বার পার্টে কিন্তু আমাদের ভুল। ওকে, এবার চলো 13 দাগ। 13 দাগ কি বলছে? চলো সিনোনিম, একদম 13 দাগে সিনোনিম বলছে, আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ কি বলছে দেখো, বলছে ডেসপাইস। ডেসপাইস মানে কি? ডেসপাইস মানে হচ্ছে কিন্তু আমাদের ঘৃণা করা। ডেসপাইস মানে হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা। সিনোনিম বলেছে কিন্তু মাথায় রাখতে হবে, অ্যান্টোনিম সিনোনিম গুলিয়ে ফেলে চলবে না। অ্যাপ্রুভ মানে কি? অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। অনুমোদন মানে সম্মতি দেওয়া। ক্লিয়ার? অনুমোদন করা। অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে হচ্ছে তারিফ করা। অ্যাডমায়ার মানে হচ্ছে কারোর প্রশংসা করা বা কাউকে তারিফ করা। অ্যাভর মানে কি? অ্যাভর মানেও কিন্তু ঘৃণা করা। অ্যাভর মানে ঘৃণা করা। ক্লিয়ার? সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। ডেসপাইস মানে কি? ডেসপাইস মানে ঘৃণা করা, অ্যাভর মানেও কিন্তু ঘৃণা করা। সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা, অ্যাডমায়ার মানে তারিফ করা। বাদ বাকি অপশানটা দেখে নেবো আমাদের। বাদ বাকি অপশান কি বলছে? অ্যাডোর।
অ্যাডোর মানে কি? অ্যাডোর মানে হচ্ছে শ্রদ্ধা করা বা বন্দনা করা, পূজা করা। ক্লিয়ার? কাউকে প্রচণ্ড শ্রদ্ধা করা বা বন্দনা করা। ক্লিয়ার? বা পূজা করা, বন্দনা করা। হয়ে গেল। এবার যাবো নেক্সট 14 দাগ কি বলছে দেখো। 14 দাগের আমরা সিনোনিমে চলে যাব। হ্যাঁ, 14 দাগের সিনোনিমে কি বলছে দেখো, রিমার্স। রিমার্স মানে কি? অনুতাপ বা অনুশোচনা। আমরা বলতে পারি অনুশোচনা, অনুশোচনা। ক্লিয়ার? রিগ্রেট মানে কি? ডি ইজ দ্য কারেক্ট আনসার। রিগ্রেট মানেও কিন্তু অনুশোচনা করা বা নাউনও হতে পারে। ক্লিয়ার? ভার্ব বা নাউন দুটোই হতে পারে। রিগ্রেট মানে অনুশোচনা, রিমার্স মানে অনুশোচনা। কারেক্ট আনসার কিন্তু আমাদের ডি, অনুশোচনা। বাদ বাকি অপশনগুলো দেখে নেব। ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, কারোর কোনো খেয়াল নেই। ক্লিয়ার? উদাসীনতা। রিপ্রোচ মানে কি? রিপ্রোচ মানে হচ্ছে ভর্ৎসনা করা। ভর্ৎসনা করা মানে হচ্ছে বকা দেওয়া। ভর্ৎসনা করা মানে বকা দেওয়া। অ্যাফেকশন মানে কি? অ্যাফেকশন মানে আমরা বলতে পারি মমতা। আমরা মমতা বলতে পারি, মমতা বা ভালোবাসা। ক্লিয়ার? মমতা বা ভালোবাসা কিন্তু আমরা বলতে পারি। সঠিক উত্তর কি হলো? রিমার্স মানে অনুশোচনা, রিগ্রেট মানেও কিন্তু অনুশোচনা। ডি ইজ দ্য কারেক্ট আনসার 14 দাগের। এবার যাবো নেক্সট 15 দাগ কি বলছে দেখো আমাদের। হ্যাঁ, 15 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে মোরস। মোরস মানে কি? মোরস মানে আমরা বলতে পারি একজন মানুষ যে গোমড়ামুখ, বিষণ্ণ হয়ে আছে। ক্লিয়ার? দুঃখগ্রস্ত হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি গোমড়ামুখ। গোমড়ামুখ। ক্লিয়ার? গোমড়ামুখ। রিমার্স বিষণ্ণ বলতে পারি। অপটিমিস্টিক মানে কি? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। আমরা ওয়ান ওয়ার্ডে পড়েছিলাম সামওয়ান হু সিজ দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ থিং, যে কিনা সমস্ত জিনিসের মধ্যে ভালো কিছু খুঁজে পায়, তাকে বলে আশাবাদী। ঠিক আছে? ফ্রেন্ডলি এর অ্যান্টোনিম কি বলেছিলাম আমরা? অপটিমিস্ট আর পেসিমিস্ট, কিন্তু মাথায় রাখতে হবে এগুলো। ঠিক আছে? অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী। আর ফ্রেন্ডলি মানে কি? ফ্রেন্ডলি মানে হচ্ছে আমরা বলতে পারি অনুকূল বা বন্ধুত্বপূর্ণ। অনুকূল বা বন্ধুত্বপূর্ণ কিন্তু আমরা বলতে পারি, বন্ধুত্বপূর্ণ। সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানেও সেই গোমড়ামুখ বা বিষণ্ণ বলতে পারি। গোমড়ামুখ। ক্লিয়ার? গোমড়ামুখ। তাহলে চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত বা উৎফুল্ল। সঠিক উত্তরে চলে যাব। মোরস মানে গোমড়ামুখ, সাইলেন্ট মানেও কিন্তু গোমড়ামুখ বা বিষণ্ণ। 15 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ বা অনুকূল, চেয়ারফুল মানে আনন্দিত। 15 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলে যাবো, আমাদের সিনোনিম হয়ে গেল। এবার কি বলছে দেখো। এবার হচ্ছে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আলোচনা করব। একদম 16 দাগ কি বলছে দেখো। 16 দাগ বলছে শি ওয়াজ ড্যাশ টু হ্যাভ ওয়ার্কড। বলছে শি একজন মেয়ে, সে ছিল, কি হয়েছিল বা কেমন ছিল? টু হ্যাভ ওয়ার্কড কাজ করেছিল। উইথ সাম রিনাউন্ড। রিনাউন্ড মানে কি? প্রসিদ্ধ, খ্যাতনামা। রিনাউন্ড মানে হচ্ছে প্রসিদ্ধ বা খ্যাতনামা সায়েন্টিস্টস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে খ্যাতনামা বিজ্ঞানীরা আছে তাদের সঙ্গে কাজ করাতে, সেরকম কিছু প্রসিদ্ধ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করাতে সে ছিল কি? শি ওয়াজ কি? আমরা পড়ে নেবো। ঠিক আছে? শি ওয়াজ ফেভারেবল। ফেভারেবল মানে কি? আমরা ফেভারেবল মানে বলতে পারি, ফেভারেবল মানে আমরা অনুকূল বলতে পারি। ফেভারেবল অনুকূল বলতে পারি, উপযোগী বলতে পারি, অনুকূল, উপযুক্ত কিন্তু আমরা বলতে পারি। অপশনগুলো দেখে নিই। অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে কিন্তু ধনী, যে বড় লোক। চার্মড মানে কি? চার্মড মানে হচ্ছে মুগ্ধ। চার্মড মানে মুগ্ধ। আর ফরচুনেট মানে হচ্ছে সৌভাগ্যবান। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি ডি ইজ দ্য কারেক্ট আনসার। শি ওয়াজ ফরচুনেট, সে সৌভাগ্যবান ছিল। টু হ্যাভ ওয়ার্কড কাজ করাতে, উইথ সাম কিছু রিনাউন্ড প্রসিদ্ধ বিজ্ঞানী অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মিনিং কিন্তু আমাদের জানতে হবে। ফেভারেবল অনুকূল মানে উপযুক্ত, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, চার্ম মানে মুগ্ধ। ক্লিয়ার? 16 ডি ইজ দ্য কারেক্ট আনসার। 17 দাগে আমরা চলে যাব। 17 দাগ কি বলছে দেখো। 17 দাগ বলছে হি ওয়ান্স, সে একদা হ্যাড এ ভেরি ফ্রাইটেনিং, তার হয়েছিল একটা খুব ফ্রাইটেনিং মানে ভীতিকর, ভয়জনক ড্যাশ উইথ আ ওয়াইল্ড বুল, একটা বন্য ষাঁড়ের সঙ্গে তার কি হয়েছিল? একটা সম্মুখীন হয়েছিল সে। ক্লিয়ার? তাহলে চলো অ্যাপয়েন্টমেন্ট মানে কি? অ্যাপয়েন্টমেন্ট মানে কারোর সঙ্গে সাক্ষাতের যে ব্যবস্থাপনা। কারোর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমরা আগে থেকে ব্যবস্থা করে রাখি, অ্যাপয়েন্টমেন্ট করে রাখি, সেটাই। তাহলে সাক্ষাতের ব্যবস্থা, কারোর সঙ্গে আমরা সাক্ষাৎ করব, সেই সাক্ষাতের জন্য ব্যবস্থা। আমরা বলতে পারি। এনকাউন্টার মানে কি? এনকাউন্টার মানে হচ্ছে কারোর সম্মুখীন হওয়া।
সম্মুখীন, সম্মুখীন কাউকে ফেস করা, ক্লিয়ার, সম্মুখীন হওয়া, সম্মুখীন হওয়া বলতে পারি। আচ্ছা এখানে নাউন লাগবে আমাদের, সম্মুখীন, হ্যাঁ সম্মুখীন। এবার এন্টারপ্রাইজ মানে কি? এন্টারপ্রাইজ মানে হচ্ছে কর্ম প্রচেষ্টা করা। এন্টারপ্রাইজের মানে কি আমরা এখানে লিখে রাখি কর্ম প্রচেষ্টা, কর্ম প্রচেষ্টা, ক্লিয়ার। আর কমিটমেন্ট মানে কি? কমিটমেন্ট মানে আমরা বলতে পারি প্রতিশ্রুতি। কমিটমেন্ট মানে হচ্ছে প্রতিশ্রুতি, ক্লিয়ার, প্রতিশ্রুতি। ওকে, তাহলে এবার আমরা চলে যাব সঠিক উত্তরে। দেখো কোনটা আমাদের খাটছে, হি ওয়ান্স হ্যাড এ ভেরি ফ্রাইটেনিং, এটা অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু মানুষের ক্ষেত্রে, কোনো মানুষের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে যাবো তার আগে যে ব্যবস্থা করে রাখি, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি, সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে। আর এনকাউন্টার, কারোর সম্মুখীন হওয়া, এনকাউন্টার, সেটা মানুষ হতে পারে, কোনো পশু হতে পারে, কোনো যাই হোক না কেন, কোনো একটা পশু বা কোনো প্রাণী বা কোনো মানুষের সম্মুখীন হওয়া বললে এনকাউন্টার ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। তাহলে হি ওয়ান্স হ্যাড এ ভেরি ফ্রাইটেনিং এনকাউন্টার, একটা সম্মুখীন সে হয়েছিল উইথ এ ওয়াইল্ড বুল, একটা বন্য ষাঁড়ের সঙ্গে, ক্লিয়ার। বাদবাকি তাহলে আমাদের সঠিক উত্তর 17 কিন্তু বি, কিন্তু বাদবাকি ওয়ার্ডের মিনিংগুলোও কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল আমাদের, সাক্ষাতের ব্যবস্থা, এন্টারপ্রাইজ কর্মপ্রচেষ্টা, কমিটমেন্ট প্রতিশ্রুতি। 17 সি, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো। আর নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 18 দাগ একদম আমরা দেখে নেবো। 18 দাগ কি বলছে দেখো, 18 ডিউরিং দ্য ইলেকশনস, ইলেকশনের সময়, ঠিক আছে, নির্বাচনের সময়, হ্যাঁ, পলিটিক্যাল পার্টিরা, রাজনৈতিক দলরা চেষ্টা করে টু দ্য রাইভেলস, ট্রাই টু ড্যাশ, দেখো টুর পরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ট্রাই টু ড্যাশ, কি করার চেষ্টা করে, দ্য রাইভেলস, প্রতিদ্বন্দ্বীদেরকে, ইন অর্ডার টু গেইন অ্যাডভান্টেজ, সুযোগ লাভ করার জন্য তারা প্রতিদ্বন্দ্বীদেরকে কি করে ভোটের সময়। লর্ড মানে কি, এই দাগেরটা দেখো, লর্ড মানে হচ্ছে প্রশংসা করা, নিশ্চয়ই প্রশংসা করবে না, বুঝতে পারছো, প্রশংসা নিশ্চয়ই করে না, এক পার্টি আর এক পার্টিকে কিন্তু প্রশংসা করে না। লর্ড মানে প্রশংসা করা, কমেন্ড মানেও কিন্তু সেই প্রশংসা করা, কমেন্ড, প্রশংসা করা, প্রশংসা, আচ্ছা প্রশংসা করা, প্রশংসা আছে না, প্রশংসা স্পেলিং, হ্যাঁ প্রশংসা করা, ক্লিয়ার, প্রশংসা করা। ভিলিফাই মানে কি? ভিলিফাই মানে হচ্ছে নিন্দা করা, ভিলিফাই মানে হচ্ছে নিন্দা করা। আর কভেট মানে কি? কভেট মানে কি? কভেট মানে হচ্ছে লোভ করা, ক্লিয়ার। তাহলে এখান থেকে সঠিক উত্তর আমাদের কোনটা হবে? ডিউরিং দ্য ইলেকশনস পলিটিক্যাল পার্টিস ট্রাই টু ভিলিফাই, কুৎসা রটানো, নিন্দা করা, ঠিক আছে, দ্য রাইভেলস, প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে আমরা নিন্দা করি, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? গেইন, পেতে, অ্যাডভান্টেজ, সুযোগ পাওয়ার জন্য আমরা বিরোধী দলকে আমরা নিন্দা করি, অপমান করি, কুৎসা রটাই, ক্লিয়ার। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু বাদ বাকি অপশনগুলো আমাদের কিন্তু জানতে হবে। লর্ড মানে প্রশংসা করা, কমেন্ট মানে প্রশংসা করা, কভেট মানে কিন্তু লোভ করা। তাহলে 18 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 19 দাগ কি বলছে দেখো, 19 দাগে আমরা কিন্তু অ্যান্টোনিমে চলে এসেছি। অ্যান্টোনিম, হ্যাঁ অ্যান্টোনিম কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কত দাগ? 19 দাগ। 19 দাগ বলছে কি, অমিনাস। অমিনাস মানে কি? অমিনাস মানে হচ্ছে অশুভ বা অমঙ্গলকর, অশুভ বা অমঙ্গলকর কিন্তু আমরা বলতে পারি। ডিসমাল মানে কি? ডিসমাল মানে হচ্ছে অন্ধকারময় বা আমরা বলতে পারি বিষণ্ণ কিন্তু বলতে পারি, ঠিক আছে। অসপিশিয়াস মানে কি? অসপিশিয়াস মানে হচ্ছে শুভ বা মঙ্গলকর, শুভ বা মঙ্গলজনক বা মঙ্গলকর, ক্লিয়ার। ডার্ক মানে কি? ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ডার্ক মানে অন্ধকার। আর গ্লুমি মানে তাই, হ্যাঁ ডার্ক মানে অন্ধকার আর গ্লুমি মানে অন্ধকারময়। গ্লুমি মানে বিষণ্ণ, অন্ধকারময়, যাই আমরা বলি না কেন, অন্ধকারময়, ক্লিয়ার, বা বিষণ্ণ কিন্তু আমরা বলতে পারি, বিষণ্ণ, ক্লিয়ার। সঠিক উত্তর নিয়ে নেবো। সঠিক উত্তর কি বলছে? অমিনাস মানে অশুভ, এখানে কিন্তু অ্যান্টোনিম বলেছে, বিপরীত শব্দ, ক্লিয়ার। অসপিশিয়াস মানে হচ্ছে শুভ বা মঙ্গলকর, তাহলে অমিনাস অশুভ, অসপিশিয়াস কিন্তু মঙ্গলকর বা শুভ, ক্লিয়ার। সঠিক উত্তর 19-এর বি, অ্যান্টোনিম। ডিসমাল মানে কি জানতে হবে? অন্ধকারময় বা বিষণ্ণ। ডার্ক মানে অন্ধকার, গ্লুমি মানে অন্ধকারময় বা বিষণ্ণ, ক্লিয়ার। 20 দাগে চলো। 20 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। এটাও কিন্তু আমাদের অ্যান্টোনিমের কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে রুথলেস। রুথলেস মানে কি? রুথলেস মানে হচ্ছে নির্দয়, নির্দয় বা নিষ্ঠুর কিন্তু আমরা বলতে পারি, নির্দয় বা নিষ্ঠুর, ক্লিয়ার। কম্প্যাশনেট মানে কি? কম্প্যাশনেট মানে হচ্ছে দয়াবান, দয়াবান, আমরা কিন্তু অ্যান্টোনিম পেয়ে গেছি। ইনহিউম্যান মানে কি? ইনহিউম্যান মানেও কিন্তু আমরা নিষ্ঠুর বলতে পারি, নিষ্ঠুর, ইনহিউম্যান মানে হচ্ছে নিষ্ঠুর বা নির্দয় বলতে পারি। মিন মানে কি? মিন মানে হচ্ছে নিচ,
নীচ বলতে পারি বা জঘন্য কিন্তু আমরা বলতে পারি, জঘন্য, নীচ বা জঘন্য। স্যাভেজ মানে কি অসভ্য, অভদ্র, নিষ্ঠুর, অসভ্য বলতে পারি, অভদ্র বলতে পারি, হিংস্রও কিন্তু বলতে পারি, স্যাভেজ। ক্লিয়ার? সঠিক উত্তরে চলে যাবো। অ্যান্টোনিম মাথায় রাখবে। রুথলেস মানে কি নির্দয় বা নিষ্ঠুর, আমাদের লাগবে হচ্ছে কম্প্যাশনেট। এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, কম্প্যাশনেট দয়াবান। তাহলে একটা হচ্ছে নিষ্ঠুর আর একটা হচ্ছে কিন্তু দয়াবান। এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি 20 এ উত্তর। আর বাদ বাকিগুলো ইনহিউম্যান মানে নিষ্ঠুর, অমানবিক বলতে পারি, ইনহিউম্যান মানে, মিন মানে নিচ বা জঘন্য বা ঘৃণ্য, স্যাভেজ মানে অসভ্য, অভদ্র বা হিংস্র। ক্লিয়ার? 20 কিন্তু এই উত্তর। এবার যাবো 21 অ্যান্টোনিম আমাদের। 21 দাগ কি বলেছে দেখবো। 21 দাগ অ্যান্টোনিম বলছে কি রিজলভ। রিজলভ মানে কি সমাধান করা, সমাধান করা বা কোনো কিছু ঠিকঠাক করা, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, কোনো কিছু ডিসাইড করা, রিজলভ করা। ক্লিয়ার? সিদ্ধান্ত নেওয়া, সমাধান করা, দৃঢ় সংকল্পবদ্ধ করা। ক্লিয়ার? রিজলভ করা, ঠিকঠাক করা। অ্যানালাইজ মানে কি? অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ করা। অ্যানালাইজ মানে হচ্ছে কোনো কিছু বিশ্লেষণ করা। ক্লিয়ার? রিফিউজ মানে কি? রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। ক্লিয়ার? ডিসাইড মানে কি? ডিসাইড মানে কিন্তু সিদ্ধান্ত। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। এগ্রি মানে কি? এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া। এগ্রি মানে রাজি হওয়া। তাহলে এবার কিন্তু এখান থেকে বুদ্ধি করে তোমাকে বার করতে হবে এলিমিনেশনে। রিজলভ মানে কি সমাধান করা, দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, কোনো কিছু ডিসাইড করা। ক্লিয়ার? এটা হচ্ছে মিনিং। তাহলে ডিসাইড যদি আমরা বলি এটা কিন্তু সিনোনিম বলতে পারি, SYN, সিনোনিম। তাহলে আমাদের লাগবে সিনোনিম না, আমাদের কিন্তু অ্যান্টোনিম লাগবে। একবার মিনিংগুলো পরপর দেখে নেবো। অ্যানালাইজ বিশ্লেষণ করা, এটা কিন্তু হচ্ছে না। রিফিউজ প্রত্যাখ্যান করা, এটা বাদ দিলাম। সিদাকটাও বাদ দেবো। সিনোনিম এগ্রি মানে রাজি হওয়া। ক্লিয়ার? তাহলে রিজলভের অ্যান্টোনিম হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। একটাই পড়ে থাকছে, কোন দিক থেকে ভালো করে বোঝো। একটা আমি সমাধান করছি, দৃঢ় সংকল্পবদ্ধ হচ্ছি, কোনো কিছুকে ঠিকঠাক করছি। আর একটা রিফিউজ মানে কি আমরা ঠিকঠাক করবো না, প্রত্যাখ্যান করছি, ঠিক আছে, ডিক্লাইন করছি, রিজেক্ট করছি, কিন্তু সেই দিক থেকে রিফিউজ হবে। এটা কিন্তু একদম ডাইরেক্ট তোমরা মিনিং খুঁজলে কিন্তু একটু তোমরা কনফিউজ হবে, কিন্তু এলিমিনেশনে গেলে কিন্তু কনফিউজ হবে না। এছাড়া কিন্তু বাদবাকি তিনটের কোনো কানেকশন নেই। রিফিউজ আমাদের কারেক্ট অ্যান্টোনিম এখানে। রিজলভ ইজ ইকুয়াল টু রিফিউজ হবে। ঠিক আছে? 21 বি উত্তর। বাদ বাকিগুলো দেখতে হবে। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, এগ্রি রাজি হওয়া। 21 হয়ে গেল। এবার যাও আমরা 22 দাগ। 22 দাগের কোয়েশ্চেন আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 22 দাগে বলছে আমাদের ন্যারেশন। 22 দাগে আমাদের কি বলছে? হ্যাঁ, 22 দাগে বলছে কিন্তু আমাদের ন্যারেশন। 22 বলছে কি দ্য বস সেইড টু হিম। বস তাকে বলেছিল প্লিজ দয়া করে টেল মি আমাকে বলো হোয়াট দ্য ওল্ড ম্যান, কি বৃদ্ধ মানুষটা সেইড বলেছিল টুডে আজকে। তাহলে এটা ডাইরেক্টে আছে, ইনডাইরেক্টে করবো, বুঝতেই পারছো। প্লিজ মানে কি রিকোয়েস্ট করছে এবং ভার্ব দিয়ে শুরু হচ্ছে, মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স। টেল, তাহলে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি হবে? টু হবে। এখানে টুডে আছে, টুডেটা চেঞ্জ হবে, টুডে চেঞ্জ হবে, টুডে চেঞ্জ হয়ে দ্যাট ডে হবে। আর সেইড মানে কি? সেইড মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের কি হয়? হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার আমরা অপশনে চলে যাবো। মিটা চেঞ্জ হবে, প্রোনাউন মি মানে আমাকে। ক্লিয়ার? তাহলে দ্য বস সেইড টু হিম, বস তাকে বলেছিল আমাকে। তাহলে মি কিন্তু প্রথম ব্যক্তি, বস, তাহলে আমাকে মানে বসকে, তাকে হিম হবে। তাহলে এই চেঞ্জগুলো মাথায় রাখতে হবে। মাঝখানে টুর পরে ভার্বের যেমন টেল থাকবে, মি মানে আমাকে মানে বসকে, তাহলে মানে হিম বা হার যে কোনো একটা, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তারপরে সেইড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাড সেইড হবে। আর টুডেটা দ্যাট ডে। কোন অপশনে আছে আমরা দেখে নেব। চলো একদা কি বলছে? দ্য বস রিকোয়েস্টেড, একদম তাই রিকোয়েস্টেড, অনুরোধ করেছে। প্লিজ দেখে বুঝতে পারলাম রিকোয়েস্টেড হিম টু টেল, দেখো টু দিয়েছে, টু টেল, মিটা হিম করেছে বসকে, একদম তাই। হোয়াট দ্য ওল্ড ম্যান, দেখো সেইডটাকে কি করেছে? হ্যাড সেইড, V2 থাকলে হ্যাড প্লাস V3, ঠিক আছে। আর টুডেটা দ্যাট ডে, একদম পারফেক্ট। এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? বাদ বাকি অপশনগুলো ভুল কোথায় আছে আমরা দেখে নেব। দ্য বস রিকোয়েস্টেড হিম, বস তাকে রিকোয়েস্ট করেছিল টু টেল হিম, তাকে বলতে হোয়াট দ্য ওল্ড ম্যান হ্যাড সেইড টুডে। এখানে টুডে সব ঠিক আছে, কিন্তু টুডেটা রাখা যাবে না, টুডেটা দ্যাট ডে করতে হবে। বি ভুল। দ্য বস রিকোয়েস্টেড হিম টু টেল হিম হোয়াট দ্য ওল্ড ম্যান সেইড, সেইডটা হ্যাড সেইড হবে, ভুল। ঠিক আছে? ডিদা কি বলছে? দ্য বস রিকোয়েস্টেড হিম, বস তাকে রিকোয়েস্ট করেছিল টু টেল হিম হোয়াট দ্য ওল্ড ম্যান সেইড টুডে, সেইডও চেঞ্জ করেনি, টুডেও চেঞ্জ করেনি, ভুল। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। 22 23 দাগে চলো। 23 দাগও কিন্তু আমাদের ন্যারেশন, আমরা কিন্তু দেখে নেব।
23 দাগ কি বলছে দেখো, হি এক্সক্লেইম, তাহলে এক্সক্লেইম আছে মানেই বুঝতে পারছি এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন। এবার এটা কি হচ্ছে, ইনডাইরেক্ট করে দিচ্ছে, তোমাকে ডাইরেক্টে আনতে হবে। হি এক্সক্লেইম, সে বিস্মিত হয়ে বলেছিল দ্যাট ইট ওয়াজ আ ভেরি গ্রেসফুল অ্যানিমাল, এটা ছিল একটা গ্রেসফুল মানে চমৎকার অ্যানিমাল। তো বলেছিলাম আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ভেরি থাকা মানে কি, ভেরি থাকা মানে কোনো একটা WH ওয়ার্ড ছিল ডাইরেক্টে, হোয়াট বা হাউ, হোয়াট বা হাউ, ঠিক আছে। তাহলে ভেরি মানে হচ্ছে WH ওয়ার্ড, ভেরি থাকা মানে হচ্ছে WH ওয়ার্ড, কি বললাম, হ্যাঁ ভেরি, ভেরি থাকা মানে WH ওয়ার্ড, এটা আমরা হোয়াট WHAT হোয়াটও ইউজ করতে পারি বা হাউ HOW হাউ, যে কোনো একটা আমরা মিনিং অনুযায়ী যেটা খাটবে সেটা বসাবো। তাহলে মেন কথা হচ্ছে ভেরি থাকা মানে হোয়াট বা হাউ কিন্তু ডাইরেক্টে ছিল, ঠিক আছে। তো আমরা করবো কি, আর এই ওয়াজ ছিল, যদি আমরা ইটটাকে রাখি দুরকমভাবে করতে পারি, হি এক্সক্লেইমড কমা ইনভার্টেড কমা বা হি সেইড কমা ইনভার্টেড কমা হোয়াট, প্রথমে হোয়াট দিয়ে শুরু করব, ভেরি মানে হোয়াট, তাহলে কি চমৎকার পশু, হোয়াট এ, হোয়াটের সঙ্গে এ নেব, হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল, এটুকুও করতে পারি, হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল বা হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল, ইট দিয়ে ওয়াজ রাখবো না, ইট ইজ, কোনটা আছে আমরা করতে পারি। দেখো ভালো করে বোঝো, এই ভেরি আছে বলে ভেরির জন্য আমরা কি নিলাম, ভেরির জন্য আমরা হোয়াট নিচ্ছি, এখানে হাউ খাটবে না, ক্লিয়ার, হাউ, হোয়াট নিলাম, হোয়াটের পরে এ নিলাম, হোয়াট এ, তারপরে নিলাম কি গ্রেসফুল, GRACEFUL, হোয়াট আ গ্রেসফুল অ্যানিম্যাল, ANIMAL, হোয়াট আ গ্রেসফুল অ্যানিম্যাল বিশ্ববোধক চিহ্ন, এটাও করতে পারি। আর ইটটাকেও রাখতে পারি, ইট দিয়ে ওয়াজটাকে ইজ, ইট ইজ, হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল বা হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল, ইট ইজ, কোনটা আছে এইটুকু করতে পারি, ঠিক আছে। কোনটা আছে আমরা কিন্তু অপশানে দেখে নেব, চলো। হ্যাঁ কি বলছে দেখি, বলছে হি এক্সক্লেইমড হোয়াট আ গ্রেসফুল অ্যানিমাল, একদম এ দাগেরটা পারফেক্ট, বাদ বাকি দেখি আমরা কোনটা নেব। তাহলে দেখো এই হোয়াট কি, এই যে ভেরির জন্য কিন্তু আমরা হোয়াট ইউজ করলাম, এই যে ভেরি, এই যে ভেরির জন্য হোয়াট, তারপরে এ গ্রেসফুল রেখে দিলাম, হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল, পারফেক্ট। বিদাগ দেখো হি অবজার্ভ, সে অবজার্ভ করেছিল, ইট ইজ দিয়ে শুরু হবে না, হোয়াট দিয়ে শুরু হবে, হি সেইড এলাস, হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল ইট ইজ। আচ্ছা দেখো সি দাগের উত্তরটা কিন্তু পুরো ঠিক আছে, হোয়াট এ গ্রেসফুল অ্যানিমাল ইট ইজ, আমি বললাম না ইট ইজ দিলে হবে একদম, কিন্তু এই এলাস, আমরা কোনো একটা পশু দেখে অবাক হই, এলাস তো আমরা দুঃখবোধক ক্ষেত্রে একটা এক্সক্লামেশন, দুঃখ মানে সরফুল এক্সক্লামেশন হচ্ছে এলাস, কেউ মারা গেলে আমরা বলি এলাস, হাই সে মারা গেছে, তাহলে শুধুমাত্র কিন্তু এলাসের জন্য ভুল হয়ে গেল, যেহেতু এটা দুঃখের এক্সক্লামেশন, ঠিক আছে। আমরা কিন্তু অবাক হই, কোনো একটা সুন্দর পশু দেখলে, আমরা চমৎকার পশু দেখলে অবাক হই, দুঃখ পাই না, তাছাড়া কিন্তু ঠিক আছে, হোয়াট আ গ্রেসফুল অ্যানিমাল ইট ইজ, পারফেক্ট। ডি দাগেরটা ভুল কোথায়, হি সেইড ইট ইজ নিডেড, আচ্ছা ইট ইজ নিডেড, টিডেড হবে না, তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার 23-এর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 24 দাগ, হ্যাঁ 24 দাগ কি বলছে আমরা দেখে নেব, কারেক্ট স্পেলটা খুঁজতে হবে, কারেক্ট স্পেল বলছে কি চুজ দ্য, আচ্ছা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে হবে, জার্নি, জার্নি স্পেলিং ভুল আছে, দেখো JOURNEY, জার্নি, জার্নি মানে কি একটা যাত্রা, জার্নি মানে যাত্রা, এই ইটা দেওয়া নেই, দেখো এখানে ইটা হবে ই, JOURNEY, জার্নি, ক্লিয়ার। ফেইলার মানে কি, বাদ বাকি, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম 24-এর এ উত্তর, তার মানে বাদ বাকিগুলো কিন্তু আমাদের ঠিক আছে। ব্যর্থতা, ফেইলার মানে কি ব্যর্থতা, ওকে। FAILURE, ফেইলিয়র মানে ব্যর্থতা। ডেলিশিয়াস মানে কি, ডেলিশিয়াস মানে কিন্তু সুস্বাদু, সুস্বাদু, মিনিংগুলো কিন্তু আমাদের জানতে হবে, ভোকাবুলারির জন্য ওয়ার্ডের মিনিং জানতে হবে, নতুন শব্দ পেলেই আমরা স্পেলিং করছি তাই বলে কারেক্ট উত্তরটা পাওয়ার পরে এড়িয়ে যাব, চলে যাব, হবে না, মিনিং জানতে হবে, এটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট করার প্রসেস, দ্য প্রসেস অফ মেকিং ইমপ্রুভমেন্ট, ওকে। হ্যাঁ তাহলে কি বলছে দেখো, তাহলে ডেলিশিয়াস স্পেলিংটা দেখো DELICIOUS, ডেলিশিয়াস, ক্লিয়ার। ফিউরিয়াস মানে কি, ফিউরিয়াস মানে হচ্ছে উন্মত্ত, উন্মত্ত, ক্লিয়ার। ফিউরিয়াস মানে কি রেগে যাওয়া, উন্মত্ত হয়ে যাওয়া, রাগে। FURIOUS, ফিউরিয়াস, সঠিক উত্তর 24-এর এ। নেক্সট চলো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে 25, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কি বলছে দেখো, কমিশন, হ্যাঁ কমিশন মানে কি COMMI, একদম পারফেক্ট আছে, কমিশন বানান ঠিক আছে, কমিশন COMMISSION, কমিশন মানে কি, আমরা কমিশন মানে বলতে পারি দালালি, দালালি খায় না অনেকে, কমিশন আমরা বলি না আমার কমিশনটা কি আছে, আমাকে কত কমিশন দিবি, ক্লিয়ার, কমিশন, ওকে। বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকেও আমরা কিন্তু বলতে পারি কমিশন, দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতে পারি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা একটা ইনস্টিটিউশন কিন্তু বলতে পারি কমিশন, ক্লিয়ার। কাউকে কোনো কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত করলে তাকে কিন্তু আমরা কমিশন বলতে পারি, সেটা ব্যক্তি বা কোনো একটা সংস্থা ইনস্টিটিউশনকেও বলতে পারি, ক্লিয়ার। তাহলে দালালি বলতে পারি,
কমিশন বা একটা ছাড়ও বলতে পারি, ডিসকাউন্ট, আমার কত পার্সেন্ট কমিশন দেবে, কিন্তু একটা ছাড় বলতে পারি, ডিসকাউন্ট। ক্লিয়ার? কমিশনের মিনিং। কমিটি মানে কি? কমিটি মানে হচ্ছে একটা সভা, কমিটি, COMMITTE, কমিটি বানানো কিন্তু ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার চলে যাবো সঠিক উত্তরে, ঠিক দেবো না এখানে। কলিগ, COLLEAGUE, ভেরি ইম্পর্টেন্ট স্পেলিং। কলিগ মানে কি? সহকর্মী। কলিগ বানানো কিন্তু ঠিক আছে, সহকর্মী। বাদ বাকি লাস্ট অপশানে কি বলছে দেখো, বলছে করেসপন্ড। করেসপন্ডে একটা এস হয়, দুটো এস হয় না, CORRESPOND। করেসপন্ড মানে কি? চিঠির মাধ্যমে যোগাযোগ রাখা, চিঠির দ্বারা যোগাযোগ রাখা, যোগাযোগ, চিঠির দ্বারা যোগাযোগ কিন্তু রাখা, বা একই রকম, অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া, কিন্তু এই দুটো কিন্তু মিনিং করেসপন্ডের। ক্লিয়ার? তাহলে করেসপন্ড স্পেলিংয়ে কিন্তু একটা এস থাকে, CORRSPOND, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কমিশন মানে দালালি, দায়িত্বপ্রাপ্ত, ভারপ্রাপ্ত ব্যক্তি বা একটা সংস্থা, ইনস্টিটিউশন বা ছাড়। কমিটি মানে হচ্ছে সভা, কলিগ মানে সহকর্মী। প্রত্যেকটা স্পেলিং কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 25-এর আমাদের কারেক্ট আনসার কিন্তু ডি ভুল রয়েছিল, এসটা হবে না করেসপন্ডেন্ট। নেক্সট 26 দাগে চলে যাবো। 26 দাগ কি বলছে দেখো, 26 দাগ বলছে হচ্ছে ভয়েস চেঞ্জ। ক্লিয়ার? 26 দাগে ভয়েস চেঞ্জ কি বলছে দেখো, বলছে ওয়াই আর দ্য পিপল বিং অ্যালাউড। আচ্ছা, অ্যালাউড, এখানে অ্যালাউড, হ্যাঁ, বলছে ওয়াই আর দ্য পিপল, কেন মানুষজন অ্যালাউড হচ্ছে। দেখো এই যে আর দিয়েছি, আর বিভার্বের পরে বিং দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে প্যাসিভ করা আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনতে হবে। কি বলেছে? ওয়াই আর দ্য পিপল বিং অ্যালাউড, কেন মানুষজনদেরকে অনুমতি দেওয়া হচ্ছে টু গ্যাদার, জড়ো হওয়ার জন্য, অন দ্য স্ট্রিটস, রাস্তায়। এবার কার দ্বারা, কারা অ্যালাউ করছে দেওয়া নেই কিন্তু, ঠিক আছে? সেটা বাই দেম ধরতে পারি, বাই সামওয়ান ধরতে পারি, বাই অ্যান ইনস্টিটিউশন ধরতে পারি, বাই অ্যান অর্গানাইজেশন ধরতে পারি, ঠিক আছে? তো এবার আমরা প্যাসিভ করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, একটা জিনিস বুঝতে হবে। তাহলে বি ভার্ব থাকবে, বিংটা উঠে যাবে, কারণ অ্যাক্টিভে ভার্বের আইএনজি ছিল বলে বিং এসছিল। ক্লিয়ার? বোঝা গেল? ভার্বের আইএনজি ছিল বলে বিং এসছিল, আর মেন ভার্বের থার্ড ফর্মটা, তাহলে কি করব, তাহলে বাক্যটা কন্টিনিউয়াস ছিল, আইএনজি ছিল বলে আইএনজিটা আমার বিং হয়েছিল। তাহলে যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, এই বিংটা তুলে দিয়ে মেন ভার্বের সাথে আইএনজিটা রেখে দেবো, অ্যালাউডটাকে অ্যালাউইং করব। ক্লিয়ার? আর সাবজেক্টটা কি ধরেছে দেখো, দে ধরেছে এখানে, দে ধরেছে এখানে, দে ধরেছে এখানে, দে ধরেছে এখানে। ক্লিয়ার? তাহলে আমরা দে, তাহলে প্রশ্ন। এবার আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জটা কিন্তু প্রশ্নবোধক। তাহলে আমরা যখন অ্যাক্টিভ করি বা প্যাসিভ করি, আমাদের কিন্তু প্রশ্নবোধক ফর্মে রাখতে হবে। তার মানে WH ওয়ার্ডের পরে আগে ভার্ব দিয়ে শুরু করতে হবে। ভার্ব, সাবজেক্ট হচ্ছে দে, তার মানে আর হবে আমাদের। তাহলে হোয়াই, চলো অপশানে চলে যাই। অপশানে কি বলছে দেখো, এক দাগের অপশানে বলছে হোয়াই, দে সাবজেক্ট, তাহলে আরই হবে, ইজ হবে না। তাহলে হোয়াই আর দে অ্যালাউইং, দেখো এই যে অ্যালাউইং, এবার আমরা মিলিয়ে দেখবো, লাস্টে মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। হোয়াই আর দে অ্যালাউইং, কাকে অ্যালাউ করছে? পিপল টু গ্যাদার, জড়ো হওয়ার জন্য, অন দ্য স্ট্রিট। একদম এ ইজ দ্য কারেক্ট আনসার। কেন ঠিক আছে আমরা কিন্তু মিলিয়ে দেখবো। দেখো এই যে অ্যালাউইং, এই আইএনজির জন্য বিং ছিল, মেন ভার্বের থার্ড ফর্ম হলো অ্যালাউড। ক্লিয়ার? এবার অবজেক্ট কি ছিল? পিপল, কাকে অ্যালাউ করছে? মানুষজন। দেখো প্যাসিভ করার সময় আগে এই যে পিপল এসছে। ক্লিয়ার? আমরা আরেকবার ভালো করে সুন্দর করে দেখে নেব, ঠিক আছে? চলো, হ্যাঁ, কি বলছে দেখো, বলছে আমাদের সঠিক উত্তর পেলাম এ। এবার কেন মিল হচ্ছে ভালো করে দেখে নাও। হোয়াই, এটা হচ্ছে অ্যাক্টিভ, হোয়াই আর দে অ্যালাউইং, কেন তারা অ্যালাউ করছে মানুষজনদেরকে টু গ্যাদার অন দ্য স্ট্রিট। এই টু গ্যাদার অন দ্য স্ট্রিট যেমন আছে তেমন রাখবো, শুধু এইটুকুর ভয়েস চেঞ্জ করবো। WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড, হোয়াই, অবজেক্ট কোনটা? মানুষজন, তাহলে অবজেক্ট প্রথমে আসে, পিপল একের বেশি, তাহলে প্রশ্নবোধক বলে ভার্বটা আগে আসবে আর, হোয়াই আর দ্য পিপল। ক্লিয়ার? হোয়াই আর দ্য পিপল, আইএনজি, ভার্বের আইএনজির জন্য বিং, তারপরে অ্যালাউয়ের থার্ড ফর্ম অ্যালাউড, হোয়াই আর দ্য পিপল বিং অ্যালাউড, তারপরে যা আছে তাই টু গ্যাদার অন দ্য স্ট্রিট। এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? বাদ বাকি অপশনগুলো ভুল কোথা আছে দেখে নাও। হোয়াই উইল হবে না, কাটা। হোয়াই হ্যাভ হবে না, কাটা। হোয়াই হ্যাড হবে না, কাটা। বোঝা গেল? তো 26-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। শুধু এখানে এই পিপলের আগে দা দেওয়া আছে, এখানে পিপলের আগে দা দেওয়া নেই, এখানে কিন্তু দা হবে। বোঝা গেল? চলো 26-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 27 দাগ। 27 দাগে আমাদের ভয়েস চেঞ্জ কি বলছে দেখো, 27 দাগ বলছে লেট দ্য গেস্টস বি সার্ভড সাম স্যুপ। বলছে গেস্টদেরকে, অতিথিদেরকে সার্ভ করা হোক, পরিষেবা দেওয়া হোক, কিছু স্যুপ দেওয়া হোক। দেখো তাহলে বি দেওয়া আছে, লেট, আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ। লেট দিয়ে, লেটের পরে বি আছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম আছে, মানে প্যাসিভ। এবার লেটটা কেন আসে আমাদের? ভার্ব দিয়ে যদি আমাদের ভয়েস চেঞ্জ থাকে, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড। ক্লিয়ার? তাহলে ওপেন, OPEN, ওপেন
দ্য ডোর, ওপেন দ্য ডোর, এরকম ভার্ব দিয়ে যে বাক্যগুলো শুরু হয় তার ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা লেট আনি। অবজেক্ট আনবো, লেটের পরে প্রথমে লেট দেবো, লেট, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, লেট দ্য ডোর, লেটের জন্য এক্সট্রা ভার্ব আসে বি, আর মেন ভার্বের থার্ড ফর্ম ওপেন, OPENED। ক্লিয়ার? তাহলে এই প্যাসিভটাই করে দেওয়া আছে। দেখো লেট দ্য গেস্ট, এখানে অবজেক্ট, তারপরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা এক প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যাব, লেট তুলে দেবো, মেন ভার্বের ফার্স্ট ফর্ম করবো সার্ভ, তারপরে দেবো অবজেক্ট। ঠিক ক্লিয়ার? আমরা লেট সার্ভ রাখবো, সার্ভ সাম স্যুপ টু দ্য গেস্ট, সার্ভ করো, কি সার্ভ করবে? সাম স্যুপ টু দ্য গেস্ট। ক্লিয়ার? তাহলে আমরা অপশানে দেখবো, অপশানে চলো কি বলছে দেখো। আচ্ছা, বি দাগে দেখো লেট দিয়ে শুরু করেছে, লেট সাম স্যুপ সার্ভ দ্য গেস্ট হবে না, ভার্ব দিয়ে শুরু হবে, হ্যাভ দিয়ে শুরু হবে না, হ্যাভ ইউ সার্ভ সাম স্যুপ টু দ্য গেস্ট। ডি দাগ কি বলেছে? আর ইউ দিয়ে তো শুরু হবে না, ইউ শুড হ্যাভ সার্ভ হবেই না। তাহলে দেখো এক দাগ কি বলেছে দেখো, বললাম কি আমরা ভার্ব দিয়ে শুরু হবে, লেট দিয়ে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে গেলে ভার্ব দিয়ে, সার্ভ সাম স্যুপ, কিছু স্যুপ সার্ভ করো টু দ্য গেস্টদেরকে। এবার এটা একদম পারফেক্ট। এবং এখানে দেখো দুটো অবজেক্ট, কাকে সার্ভ করব? গেস্টদেরকে। কি সার্ভ করব? স্যুপ। এখানে স্যুপকে কিন্তু অবজেক্ট ধরেছে, আমরা কিন্তু গেস্টদেরকেও কিন্তু প্রথমে নিয়ে করতে পারি। সেটা কি হবে? সেটা এই রকম হবে, লেট, আচ্ছা সার্ভ আমরা অ্যাক্টিভ করব, সার্ভ SERVE, সার্ভ দ্য গেস্ট GUEST, সার্ভ দ্য গেস্ট সাম স্যুপ। এটাও কিন্তু ইকুয়ালি পারফেক্ট। ক্লিয়ার? মানুষটাকে আগে আনলে এই যে দ্বিতীয় অবজেক্টের আগে কোনো টু দিতে হয় না, বস্তুটাকে অবজেক্ট ধরলে মানুষ অবজেক্টের আগে টু দিতে হয়। দেখো এই টুটা দিয়েছে। ক্লিয়ার? সার্ভ সাম স্যুপ টু দ্য গেস্ট, এই গেস্ট অবজেক্ট, মানুষ অবজেক্টটাকে পরে রাখলে আগে টু দিতে হয়, আর মানুষ অবজেক্টটাকে আগে আনলে পরের অবজেক্টের আগে কোনো টু দিতে হয় না। সার্ভ দ্য গেস্ট সাম স্যুপ বা সার্ভ সাম স্যুপ টু দ্য গেস্ট, দুটোই কিন্তু ইকুয়ালি পারফেক্ট। 27 দাগ হয়ে গেল। এবার যাবো 28 দাগ। 28 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 28 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে একটুখানি নেব। ওকে, হ্যাঁ কি বলছে দেখো, 28 দাগ বলছে আমাদের, হ্যাঁ 28 দাগ কি বলছে আমরা দেখবো। বলছে কি 28 দাগ 28 কি বলছে, হিজ বাংলো ওয়েন্ট থ্রু আ মেক, আমাদের প্রিপোজিশনের টপিক। বলছে তার বাংলোটা ওয়েন্ট গেছিল থ্রু, মধ্যে দিয়ে, কার মধ্যে দিয়ে? মেক আপ। মেক আপ মানে কি? মেকের পরে যদি আমরা আপ দিই, মেক আপ মানে বিভিন্ন কসমেটিক্স দিয়ে, যেমন কি লিপস্টিক, বিভিন্ন পাউডার, সেই পাউডার দিয়ে আমরা যে সাজি আমাদের যে ফেস, মূলত স্পেশালি আমাদের যে ফেস, সেই ফেসকে যে আমরা একটা রূপ দিই সেটাকেই আমরা বলি মেক আপ। ঠিক আছে? কসমেটিক্স, বিভিন্ন কসমেটিক দ্রব্য দিয়ে, প্রসাধন দিয়ে। ক্লিয়ার? কসমেটিক্স দিয়ে, COSMETIC, কসমেটিক বলতে পারি। তাহলে মেকআপ মানে বিভিন্ন কসমেটিক, লিপস্টিক, পাউডার দিয়ে আমরা যে মুখটাকে সাজাই, সেটাকে যে ইমপ্রুভ করি, সেটাকে মেকআপ বলি। মেক আউট মানে কি? মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড। আর মেক ওভার মানে কি? মেক ওভার মানে হচ্ছে একটা ট্রান্সফরমেশন মানে রূপান্তর, একটা রিমডেলিং। ট্রান্সফরমেশন মানে কি? বাংলায় বলতে পারি একটা রূপান্তর বা রূপ দেওয়া, একটা রূপান্তর। ঠিক আছে? আর মেক ফর মানে খোঁজা। আমাদের মেক ফরটা ইম্পর্টেন্ট নয়, আমরা এখানে এবার সঠিক উত্তরটা দেখে নেব। হিজ বাংলো, তার বাংলোটা ওয়েন্ট গেছিল থ্রু এ মেক ওভার মানে একটা ট্রান্সফরমেশন, একটা রিমডেলিং আমরা বলতে পারি, রিমডেল, MODELING, রিমডেলিং। ওকে, মানে তার হিজ বাংলোটা কি হয়েছিল? একটা নতুনভাবে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে কিন্তু গেছিল। তাহলে হিজ বাংলো ওয়েন্ট থ্রু আ মেক ওভার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব কিন্তু মেক ওভার। ওকে, এখানে মেক ওভার কিন্তু একটা নাউন হিসেবে ধরা হয়েছে, এখানে লাগবে, এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট থ্রু, এই যে ওয়েন্ট হচ্ছে এখানে ভার্ব, ওয়েন্ট থ্রু, গো থ্রু। ক্লিয়ার? আর মেক ওভার কিন্তু এখানে, মেক ওভারটা কিন্তু এখানে নাউন হিসেবে ধরা হয়েছে। ক্লিয়ার? তাহলে 28 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29 দাগ কি বলেছে দেখো, 29 দাগ বলেছে আমাদের যে 29 বলছে কি, হ্যাঁ 29 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন, হি উইল ইম্পার্ট মানে জানানো, সে জানাবে না কোনো ইনফরমেশন কাউকে। তাহলে কাউকে কোনো কিছু জানালে আমরা কি প্রিপোজিশন ইউজ করি? টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন টু এনিওয়ান, ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ভেরি ইজি ছিল। হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন টু এনিওয়ান, সে কাউকে কোনো কিছু বলবে না। হি গেভ, সে দিয়েছিল আ পেন টু মি, তাহলে কাউকে কোনো কিছু দেওয়া বললে প্রিপোজিশন টু। ক্লিয়ার? এবার চলো নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমাদের 30 দাগ কি বলছে দেখো, 30 বলছে সি পিপড মানে কি? পরাস্ত করা,
পরাস্ত করা মানে ডিফিট, DEFEAT, ডিফিট। ক্লিয়ার? তাহলে শি পিপড হার রাইভাল, সে তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেছিল দ্য গোল্ড মেডেল, গোল্ড মেডেলের জন্যে। তাহলে ফর কোনো কিছুর জন্যে কাউকে আমি পরাস্ত করবো, তাহলে শি পিপড হার রাইভাল, সে তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেছিল ফর দ্য গোল্ড মেডেল। বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের আজকের ক্লাসটাও কিন্তু এখানে, কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে। আমরা কিন্তু বিকেলে একটা প্রিপোজিশনের ক্লাস অবশ্যই পাবো, বিকেলে কিন্তু আমরা একটা প্রিপোজিশনের ক্লাস পাবো, তো সেই ক্লাসটাও কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে বলবে, সেটা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করবো। দেখা হচ্ছে পরের ক্লাসে।